অরুণাচল নামটার ভেতরে লুকিয়ে আছে এক আলাদা গল্প। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য বিখ্যাত এই রাজ্য, যার প্রতিটি মোড়ে অপেক্ষা করছে নতুন এক দৃশ্য, নতুন এক অনুভূতি। কোথাও প্রাচীন জগন্নাথ মন্দিরের বাতাসে মিশে আছে ইতিহাসের গন্ধ, আবার কোথাও বিস্তৃত চা বাগান যেন আপন করে নিচ্ছে সোনার চাদরে মোড়ানো গোল্ডেন প্যাগোডার অপূর্ব দৃশ্য, আবার বহমান নদীর উপর প্রাকৃতিক ঠিকানা। সব মিলিয়ে আজকের যাত্রা যেন এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে। তাহলে চলুন শুরু করি অরুণাচল ভ্রমণের আজকের এই পর্ব, আর ধীরে ধীরে প্রবেশ করি ভারতবর্ষের প্রথম সূর্যোদয়ের রাজ্যে। গুড মর্নিং সকলকে। আমরা আমাদের ডিব্রুগড় থেকে আনিনি যাত্রার আজকে দ্বিতীয় দিন। ইতিমধ্যে আমি আপনাদেরকে আমাদের ট্রেন জার্নির ভিডিও দেখিয়েছি। আমরা এখন ডিব্রুগড় স্টেশন থেকে আনিনির দিকে যাচ্ছি। প্রথমে রোয়িংয়ে আমরা স্টে করব, তারপর আনিনিতে। এখন আমরা আমাদের যে গাড়ি আমি দেখাচ্ছি, এইটা আমাদের একটা নেক্সন আর এটা একটা আমাদের ইনোভা। এই দুটো গাড়িতে আমরা মোট 10 জন যাচ্ছি। আমাদের যাত্রাপথের সমস্ত তথ্য, সমস্ত কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। সবাই একটু হাই করে দাও। চলো, বেস্ট অফ লাক সবাই। চলো, ভালোভাবে হ্যাপি জার্নি হবে আমাদের। ওকে। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা এই টাটা নেক্সন, তাই তো? টাটা নেক্সনে ভাই হচ্ছে অঙ্কিত সরকার। একদম ডিব্রুগড়ের থেকে পুরা 9-10 ঘন্টা লাগে যাব কন্টিনিউ। আর আজকে আমরা গিয়ে রোয়িং এ থাকুম, তাই লেগা কালকে আবার রোয়িং এর থেকে কন্টিনিউ আনিনি। আচ্ছা, পেছনে আমাদের রাজীব দা, আসিফ দা আর তপন দা। আমরা যেমনটা চেয়েছিলাম যে এই গাড়িতে রাজীব দা এবং আসিফ দাকে পাবো, সঙ্গে বিশেষ প্রাপ্তি হিসেবে তপন দা, কিন্তু অভিজ্ঞ ব্যক্তিকে, যে অমরনাথ ঘুরে কিছুদিন আগে এসেছে, তার অমরনাথ ভ্রমণের কথা আমাদের সঙ্গে শেয়ার করছিল। চলো, আমরা আমাদের যাত্রাপথে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। ডিব্রুগড় স্টেশন থেকে আমরা সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়েছি। আমাদের এবারের গন্তব্য অরুণাচলের আনিনি। তবে ডিব্রুগড় থেকে আনিনির দূরত্ব অনেকটাই, প্রায় 400 কিলোমিটার মতো হবে। একদিনে যাওয়া প্রায় অসম্ভব। তাই অরুণাচলের আর এক সুন্দর জায়গা রোয়িং, সেখানেই আজকে রাত কাটাবো। তবে রোয়িং যাওয়ার পথে আজ সারাদিন যেসব জায়গা এক্সপ্লোর করব, তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে ডিব্রুগড়ের বিখ্যাত জগন্নাথ মন্দির, সেখানে পৌঁছাবো এবং সেখানকার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন। ডিব্রুগড় স্টেশন পেরোতেই প্রথমেই থামলাম এক জায়গায়, প্রাচীন জগন্নাথ মন্দির। আমরা এখন ডিব্রুগড়ের সেই বিখ্যাত জগন্নাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা রোয়িং যাওয়ার পথে এই জগন্নাথ মন্দিরে দর্শন করেই আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। বাবা সবসময় বলে, যাত্রার আগে জগন্নাথের দর্শন করতে পথ সহজ হবে। তাই প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়েই শুরু করলাম আজকের শুভযাত্রা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই স্থাপত্য সত্যিই অপূর্ব। মন্দির প্রাঙ্গণের সকালবেলার বাতাস যেন এক নতুন শক্তি এনে দিল। কিছুক্ষণ সময় কাটালাম এখানে। আমরা ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করেছি। রোয়িং এর দূরত্ব প্রায় 150 কিলোমিটার এবং যাত্রাপথে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। মাঝখানে আমাদের ILP অর্থাৎ ইনার লাইন পারমিটটা করতে হবে। সে করার রোয়িং ঢোকার আগে, তাই তো? রোয়িং ঢোকার আগে আমরা ILPটা করব এবং সেখানে কিভাবে হচ্ছে বা কি কি প্রসিডিওর আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের রোয়িং এর উদ্দেশ্যে। এবারে মন্দির থেকে বেরিয়ে গাড়ি আবারও ছুটে চলেছে। রাস্তার দুধারে যেন সবুজের উৎসব, অগণিত চা বাগান, ঝকঝকে পাতা
আর মিষ্টি হাওয়ায় মিশে আছে আসামের ঘ্রাণ। আপনাদের অনেকেই হয়তো ভাবছেন ডিব্রুগড় থেকে কিভাবে আসা যায়। আসলে ব্যাপারটা খুবই সহজ। ভারতের যে কোনো প্রান্ত থেকে সরাসরি ট্রেনে ডিব্রুগড় স্টেশন আসতে পারবেন, আবার চাইলে প্লেনেও আসা যায়। বলতে না বলতে গাড়ির সামনে দিয়ে প্লেন উড়ে যাচ্ছে। কাছেই রয়েছে ডিব্রুগড় এয়ারপোর্ট, সেখান থেকেও গাড়ি ভাড়া করে ভ্রমণ শুরু করতে পারবেন। আমরা গাড়ি ভাড়া করেছিলাম ডিব্রুগড় কার রেন্ট অ্যান্ড ক্যাব থেকে। চাইলে আপনারাও ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। স্ক্রিনে আমি বিস্তারিত তথ্য দিয়ে দিলাম। তো এখন আমরা অল্প প্ল্যানিংটা চেঞ্জ করছি। এখন স্টার্টিং রোয়িং না, স্টার্টিং ফার্স্টে যেমন নামসাই। তো নামসাইতে দুটো জায়গা আছে, একটা হইলো 7KM রিসোর্ট যেটা জলের মাঝখানের মধ্যে আছে, আর একটা হইলো গোল্ডেন পাগোডা। তো নামসাই ওই দুটা জিনিস দেখে আমরা যেমন রোয়িং। তো নামসাইতে 3টা পর্যন্ত থাকো। তো এখন যেতেছি আমরা 7KM রিসোর্ট। আগে দেখতে থাকো ব্লগটা কিরকম হয়। আচ্ছা ভাই যেমনটা বললো, আমরা একটু প্ল্যান চেঞ্জ করলাম, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমরা প্রথমে নামসাই যাব, সেখানে দুটো স্পট ঘুরবো, তারপর সেখান থেকে আমরা ওই বিকেল 4টা সাড়ে 4টার দিকে আমরা রোয়িং পৌঁছবো। খোলা আকাশ ও আঁকাবাঁকা কিছুটা পথ গিয়ে রাস্তার একধারে দোকানে থামলাম। আসামের ডুমডুমা ডিস্ট্রিক্টেরই একটি জায়গা। এই চায়ের দোকানে আমরা চা খেয়ে নেবো। সকাল থেকে আমাদের ট্রেনে যা চা খেয়েছি, তারপর আর চা খাওয়া হয়নি। সকালের চা না খেলে দিনটা যেন অসম্পূর্ণ লাগে। আর আসামে এসে আসামের চা না খেলে সেটা তো প্রায় অপরাধী হবে। 1 কাপ চা ও স্নিগ্ধ সকাল, এর চেয়ে ভালো শুরু আর কি হতে পারে। আমি এই গন্ধরাজ লেবু নিয়েছি। অ্যাকচুয়ালি যেখানে আমরা যাচ্ছি ওখানে মটনে অর্ডার করা হয়েছে, মটন দিয়ে আর এই গন্ধরাজ লেবু। আচ্ছা, ঠিক আছে। চায়ের জায়গা দোকানটা খুব ছোট্ট দোকান, কিন্তু বেশ সুস্বাদু চা। এই চাটা কেমন ছিল? এই চা। আচ্ছা আচ্ছা, বাহ। জায়গা ছোট হতে পারে কিন্তু চায়ের টেস্ট কিন্তু সুস্বাদু। এরপর আবারও শুরু হলো পথের যাত্রা। আমরা এখন ঢুকবো, এটা NH 37। এখন 37-এর থেকে অল্প আগে গিয়ে রাইট সাইডে ঢুকবো কাকোপাথার হয়ে যাব আমরা ডিরাক গেট, তারপরে অরুণাচল নামসাই। গাড়ির জানলা দিয়ে দেখা যাচ্ছে গাছপালা আর গ্রামের জীবন। অরুণাচল ভ্রমণের উত্তেজনা যেন প্রতি মাইলেই বেড়ে যাচ্ছে। তো আমরা পেয়ে গেছি এখন ডিরাক গেট। এই যে পিছন দিকে দেখতে পারছে আপনাদেরকে। এখানে এখন ইন্টার পারমিট বানাবো, তারপরে যাব। ভাই যেমনটা বললো যে কি আমরা এখন সেই ILP অর্থাৎ ইনার লাইন পারমিট, তাই তো রাশিদ দা নাকি? এই এখানে বানাবো। এই জায়গাটার নাম কি বললো? ডিরাক গেট। ডিরাক গেট। এখানের থেকে নামসাই কত 8 কিলোমিটার মতন হইব। এখান থেকে নামসাই 8 কিলোমিটার বা 10 কিলোমিটার। আমরা এখানে ILP বানিয়ে বা ILP তৈরি করে তারপরে আমরা সামনে অরুণাচলে প্রবেশ করব। আমরা এখন অরুণাচল প্রবেশের একদম প্রবেশদ্বার ডিরাক গেটের কাছে আছি। এখানে ইনার লাইন পারমিট অথবা ILP যেটাকে বলে থাকি, সেটা করার প্রসিডিওর চলছে। এখানে আমাদের আসিফ দা আছে, আসিফ দা আর আমাদের ড্রাইভার ভাই তারা আছে সঙ্গে, ILPটা করছে। আমরা একটু আশেপাশে ঘুরে দেখে নিচ্ছি এই জায়গাগুলোতে কী কী আছে, এবং এই ILP করার প্রসিডিওর কী কী সেটা পরে আমি আমার ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। এখন ILPর প্রসিডিওর চলছে, মিনিট 10-15 হয়তো লাগবে। বেশ কিছু লাইন আছে ওখানে, সেটা চলুক। ততক্ষণে আমরা একটু এই পাশাপাশগুলো একটু ঘুরে নিই, আর যদি কিছু খাবার বা কেনার থাকে তাহলে সেটা আমরা এখানে একটু কিনে নেব। অরুণাচল প্রবেশের জন্য এই পারমিট বাধ্যতামূলক। অনলাইনে করা যায়, আবার অফলাইনেও করা যায়। আমরা অফলাইনে করলাম, এবং পুরো প্রক্রিয়াটা আমি আসিফদার কাছ থেকে জেনে নেব আজকের এই ভিডিওতে, যাতে আপনারা যখন অরুণাচল আসবেন তখন আপনাদের এই ILP তৈরি করতে কিছুটা হলেও সুবিধা হয়। আচ্ছা আসিফ দা, এই ইনার লাইন পারমিট তো করলে, একটু প্রসিডিওরটা বলে দাও এবং কি কি আছে সেটা। এখান থেকে ওরা একটা ফর্ম দিচ্ছে, হ্যাঁ, ফর্মটা নিয়ে সবার ডিটেলস দিতে হচ্ছে, কোথা থেকে আসছি আমরা, কজন আছি, তার নাম টাম দিয়ে কোথা থেকে কত তারিখ থাকবো আমরা এখানে। সেই পারমিটটা নিচ্ছে পার হেড, মানে 50 টাকা করে নিচ্ছে। 50 টাকা করে নিচ্ছে। এখান থেকে আমাদের নামসাই আর আলুবিরিয়ার পারমিটটা হলো
রোয়িং থেকে আনিনির পারমিট আলাদা করতে হবে। ওটা কোথায় করতে হবে? আনিনিতে করতে হবে। আনিনির পারমিটটা রোয়িংয়ে হবে। রোয়িংয়ে হবে। ওটা এখানে শুধুমাত্র ওই নামসাইয়ের জন্য এবং এই পারমিটটা হলো কত টাকা করে লাগলো? 50 টাকা করে পার হেড। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। পারমিট নিয়ে এবার প্রবেশ করলাম অরুণাচলে। এখন আমরা অরুণাচলের নামসাই জেলায় প্রবেশ করছি। রাস্তার ধারে ধান ও চা বাগানের মিশ্র গন্ধ, এ যেন শান্তির অন্য এক নাম। হাতে যেহেতু অনেকটাই সময় আছে, তাই নামসাই বাজারেও কিছুটা সময় কাটালাম। ক্যামেরাবন্দি করলাম পাহাড়ি সেই জীবনযাত্রার বিভিন্ন দৃশ্য। এরপর আমরা এগিয়ে চললাম নামসাইয়ের কংমু খামে অবস্থিত গোল্ডেন প্যাগোডার দিকে। গোল্ডেন প্যাগোডার সামনেই আমরা 4টে হাতিকে দেখলাম নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে একটা শাবক হাতিও ছিল, দেখতে পেলাম। সোনালী বুদ্ধ মূর্তি, শান্ত নির্জন পরিবেশ আর চারপাশের সোনালী আলো, মনে হচ্ছিল যেন সময় এখানে থেমে গেছে। পুরো জায়গাটাই পায়ে হেঁটে ঘুরলাম। এই বৌদ্ধ স্থাপত্যটি দেখে মন ভরে গেল। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই ভিডিওতে আমি প্রতিটি জায়গা সংক্ষেপে দেখিয়েছি। বিস্তারিত ভিডিও চাইলে কমেন্ট করে জানাও। আমি আলাদা করে প্রত্যেকটি জায়গার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। গোল্ডেন প্যাগোডা ঘুরে এবার আমরা রওনা দিলাম 7KM রিসর্টের দিকে। এখন আমরা সামনে যাচ্ছি 7KM রিসর্ট, তাই তো নাকি? 7KM রিসর্ট। প্রকৃতির মাঝে তৈরি এক দারুণ বিশ্রামের স্থান হলো এই 7KM রিসর্ট। কাঠের কটেজ, বহমান নদীর জল আর তার উপর পড়ন্ত সূর্যের আলো, সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছে এখানে আমরা আমাদের দুপুরের স্নান পর্বটা সারলাম, বেশ মজাও করলাম, স্থানীয় খাবারের স্বাদও গ্রহণ করলাম। রাত্রি বাড়ার সাথে সাথে চারপাশ অন্ধকার হয়ে গেল। বেরিয়ে পড়লাম রোয়িংয়ের উদ্দেশ্যে। প্রায় রাত্রি 9টা নাগাদ পৌঁছলাম রোয়িংয়ের যাত্রী নিবাসে। সারাদিনের ক্লান্তি মুছে গেল গরম খাবার আর নিঃশব্দ রাত্রির শান্তিতে। তবে এই হোমস্টের বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। তোমরা চাইলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। এই ছিল আমাদের প্রথম দিনের পথ চলা ডিব্রুগড় থেকে রোয়িং। আগামী পর্বে আমরা বেরিয়ে পড়ব রোয়িং থেকে আনিনির পথে, আর সেই পথে থাকবে পাহাড়, নদী আর অরুণাচলের অপার্থিব সৌন্দর্য। তাই যদি এই ভ্রমণ আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরের পর্বে শুরু হবে অরুণাচল যাত্রার আসল রোমাঞ্চ। চলুন তাহলে দেখা হচ্ছে পরের পর্বে, নতুন পথে নতুন গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।